দেখুন, যদিও আমাদের দেশের হয়েই কাজ করে থাকে, তাহলে পুলিশ জানতে পারলেও কোনো ক্ষতি নেই। কিন্তু যদি ওরা আমাদের দেশের বিরুদ্ধে কাজ করে থাকে, তাহলে পুলিশ জানতে পারলেই ওদের অবস্থা খারাপ করে দেবে। স্যার, আর কি 1-2 দিন দেখা যেতে পারে? হ্যাঁ, বাট আপনি একবার থানায় গিয়ে জেনারেল ডায়েরি করে আসুন। যেটি করলে পুলিশ যদি ইনভেস্টিগেশন না করে, দেখুন পুলিশ কি সাজেস্ট করছে, আগে তো ওনাদের ইনভেস্টিগেশন করতে দিন, তারপর যদি দরকার পড়ে তাহলে পুলিশ অ্যাকশন নেবে। স্যার, কিন্তু পুলিশ কি আমার কথা শুনবে? হ্যাঁ, দেখা যাক না, গিয়ে আমরা রিকোয়েস্ট করি, দেখা যাক। স্যার, আমার তো বোধ বুদ্ধি সব জ্যাম হয়ে গেছে এসব দেখে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি এখানকার কাজগুলো শেষ করে আপনার সাথে পুলিশ স্টেশন যাচ্ছি। স্যার, ওই ডকুমেন্টসগুলো দিন, আমি কারেকশন করে Okay. দিচ্ছি। এক বাড়িতে থাকার অর্থ এই নয় তো যে একজনের বানানো খাবার আরেকজন খায়। ভালো এটাই হবে সবাই যেন নিজে নিজে রান্নাবান্নার ব্যবস্থা করে নেয়, সবার জন্য এটা ভালো হবে। আর তোমরাও তো এটাই ভেবেছিলে ঠাকুরজি। দিদি, তুমি কি আমাদেরও এই কথাই বলবে? হ্যাঁ, যদি বলতে চাই ছোট, নিশ্চয়ই বলবো। আর তোমরা তো এসব আগেই ভেবেছিলে ছোট, তারপর 2 দিন যেতে না যেতেই মিলমিশ করে নিয়ে আবার সে রান্না করে ঢুকে পড়লে। রান্না তো করতে পারো না তুমি, আশ্রয়ের সঙ্গে সঙ্গে খাবারটাও দেওয়া হবে এটা তো কখনো বলা হয়নি। আর যদি আমরা মনে করি ছোট, তো খাবার ব্যবস্থা আমরা আলাদাভাবে করতেও পারি। আমাদের কি, আমরা তো ডাল ভাত আলু ভাতে এসব দিয়ে খেয়ে নিতে পারি। আর খোকনের কথা, ও তো ফ্যাক্টরিতেই থাকে, আমরা তো খাওয়া দাওয়া সব ফ্যাক্টরিতেই করে নিতে পারি। আর ছোট, ও একটু খেতে টেতে ভালোবাসে, তাই জন্য ওর খাবারের ব্যবস্থা আমি করে নিতে পারবো, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। তোমরা নিজেদের ব্যবস্থায় নিজেরা করে নিতে পারো। আর কতদিন অবধি আমার বৌমারা তোমার সেবা যত্ন করবে? তুমি আমাদেরকে আলাদা হতে বলছো? হ্যাঁ, তার মানে এটাই তো আমি কখন থেকে বলছি, কিন্তু তোমরা শুনছই না তো। আর ছোট, তোর সঙ্গে তো কোনো কথা পরিষ্কারভাবে বলাও যায় না, আর তুই পরিষ্কারভাবে বুঝতেও পারিস না। আর আমি তো সবসময় চিন্তায় পড়ে যাই যে তোকে আমি কি করে বোঝাবো। দেখো বৌদি, ব্যাপারটা হচ্ছে এই, আমি বেঁচে থাকতে এ বাড়িতে হাঁড়ি আলাদা হবে না। যতদিন পর্যন্ত আমার বাবা মা ছিলেন ততদিন ওরা এই বাড়িতে হাঁড়ি আলাদা হতে দেননি। কাজেই আমি ওনাদের মেয়ে হয়ে এবার এ বাড়িতে হাঁড়ি আলাদা হতে দেব না। হাঁড়ি আলাদা হওয়ার পর কতখানি সমস্যা হয় সেটা তো পিসিমা আপনি এই 2 দিনে বুঝেই গেছেন। আর আপনার যে নতুন বৌমা এসেছে, ও তো খুব বড়লোক বাড়ি থেকে এসেছে, ওর মায়ের এত টাকা পয়সা আছে। এখন ওই মেয়ে তো আপনাদের জন্য রান্না বান্না করবে না, রান্না তো আমাদেরকেই করতে হবে। কিন্তু মা এক্ষুনি যেই কথাটা বললেন সেটাও একদম ঠিক কথা বলেছেন। আপনি এই কথাটা কি করে বলতে পারেন যে আপনি রান্নাঘর আলাদা হতে দেবেন না? এখন এইটুকু ব্যাপারের জন্য আপনি তো আর আইন আদালত করবেন না। এখন আমাদের মর্জি হলে আমরা রান্নাটা করে ফেলবো, আর মর্জি না থাকলে আপনি তো জোর করে আমাদের রান্না করাতে পারবেন না। সারা জীবন ধরে আপনাদের রান্না করে খাওয়ানোর দায়িত্ব তো আমরা নিয়ে বসে নেই, তাই না? আর আমাকে তো এরা এখন বলতেও পারবে না খাবার বানিয়ে দেওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে কিছু বলতে চাই দিদি, যদি তুমি ওদের জন্য খাবার তৈরি করো আমি কিন্তু তোমাকে কোনো সাহায্য করব না। কারণ আমি আমার জীবনে আর কখনো এদের জন্য তো খাবার বানাবো না। হ্যাঁ বলুন, কি কমপ্লেন? স্যার, একটা অদ্ভুত বিষয় স্যার। স্যার, আপনি আমাদের বাড়িতে বিয়ের ওকেশনের দিন গেছিলেন, রিসেপশনের ফাংশনে, মনে আছে? ওই আমাদের বাড়ির নতুন বউকে নিয়ে আপনাদের কিছু সন্দেহ ছিল। মনে পড়েছে। আপনি ওই পরিবারেরই? হ্যাঁ স্যার। আমি তো আগেই বলে দিয়েছি যে ভুল করে গিয়েছিলাম। কোন রকম নতুন কমপ্লিকেশন শুরু হয়েছে নাকি? আমি তো সরি বলেও এসেছিলাম। না না স্যার, আপনি তো সরি বলেছেন, আপনি একদম ঠিক বলছেন স্যার। কিন্তু স্যার, আমি এটা বলতে চাইছি যে আপনারা যেটা ভাবছিলেন, আমার মনে হয় যে আপনারা একদম ঠিক ভাবছিলেন। আমার মনে হচ্ছে ওই মেয়েটা আপনাদের মিসলিড করেছে স্যার। কি বলতে চাইছেন?
স্যার আসলে ওই মেয়েটার বিহেভিয়ার স্যার আমার ওর ওপর সন্দেহ হচ্ছে। দেখুন স্যার, আমার কাছে এর কোনো পোক্ত প্রমাণ নেই যে আমি আপনাকে দেখাবো, কিন্তু স্যার শুধু আমার এটাই রিকোয়েস্ট যে প্লিজ আপনারা একটু নজর রাখবেন। স্যার দেখুন, ও যে আমাদের বাড়িতে কেন বিয়ে করে এলো, ওর আসল কি উদ্দেশ্য সেটা তো আমি জানি না স্যার, কিন্তু একটা কথা আমি পরিষ্কার বলছি স্যার। স্যার ওই মেয়েটার বয়স অনেক কম, অনেক ছোট। আর যার সাথে ওর বিয়ে হয়েছে মানে আমার মেজো ভাসুর পল্টুদা, ওর বয়স ওর থেকে অনেকটা বেশি স্যার। আর যখন ওদের পরিচয় হয়েছিল তখন তো পল্টুদা অলরেডি বিবাহিত, তখনও পর্যন্ত ওর ডিভোর্সও হয়নি। সে তো এই কদিন আগে ওর ফাইনাল ডিভোর্স হয়েছে। হঠাৎ করেই তার মধ্যে জানা গেল যে পল্টুদার নাকি কোনো মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে, আর সেটা এই মেয়েটাই ছিল স্যার। ওদের আলাপ কিভাবে হয়েছে, ওদের কবে দেখা হয়েছে সেই বিষয়টা ক্লিয়ার নয় স্যার, কিন্তু তারপর থেকে ওই মেয়েটার আমাদের বাড়িতে যাওয়া আসা শুরু হয়ে গেল। ইন্টারেস্টিং। বসুন বসুন। তারপর বলুন। স্যার তারপর আর কি, ডিভোর্সের পরের দিন তো বিয়ে হয়ে গেল, আর প্রথম দিন থেকেই নতুন বউয়ের ব্যবহারটা কেমন অদ্ভুত লাগছিল স্যার। ওকে দেখেই কেমন যেন ফাইটারের মতো একটা ফিলিং আসছিল, এমন মনে হচ্ছে যেন প্রতিটা জিনিস নিয়ে ও প্রোটেস্ট করবে। আর স্যার বিয়ের পরে ও নিজের স্বামীকে মানে পল্টুদাকে ও ফুলশয্যার দিন জানালো ও নাকি 6 মাসের জন্য একটা কি ব্রত রেখেছে, যার জন্য 6 মাসের আগে ও স্বামীর সঙ্গে কোনো শারীরিক সম্পর্কে যেতে পারবে না। স্যার এইটা শুনেও আমার খুব অদ্ভুত লেগেছে, কারণ স্যার যদি এরকমটাই হতো তাহলে তো বিয়ের আগেই ওর এটা বলা উচিত ছিল না, কিন্তু ও আমাদের মধ্যে কাউকে বলেনি, কেউই কিছুই জানতো না এই ব্যাপারে। আর স্যার এই সবের জন্যই আমার মনে হয়েছে ওর মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আছে। না, এই অ্যাবনর্মালিটি মেন্টাল ইস্যুও হতে পারে, কিন্তু এই কারণে আপনি তাকে ক্রিমিনাল ভাবছেন কেন? আরে অহনা, আপনি আসল কথাটা বলুন না। আসল কথা কি? আসল কথা আসলে কি বলো তো পিসিমা, কদিন ধরে আমার শরীরটাও ভালো নেই, আর আমি তো মনে মনে ঠিক করেই নিয়েছিলাম আমি জেঠিমাকে বলবো যে এই রান্না বান্না আর আমি করতে পারবো না। দেখ ছোট মেজো, আমার রান্না করতে কোনো অসুবিধা নেই, আমি রান্না করে দেবো, কিন্তু আমি ভাবছিলাম যে ওই যে ফ্যাক্টরিতে যারা রান্না করে অন্য মেয়েরা আছে, নিজের টাইম অনুসারে তারাও রান্না করে, আমরাও সেরকম ভাবেই রান্না করে নেব, তাই আমাদের তো খাবার বিষয়ে কোনো অসুবিধা হবে না, তাই না? বাড়ির এত সব লোকের জন্য রান্না করাটা আমাদের জন্য একটু সমস্যার হয়ে পড়বে। দেখুন, কোনো একটা কাজে, কোনো একটা নতুন কাজে 2 দিন সময় অন্তত লাগে। আমরা ভাবছিলাম যে আমরা আপনাদের 2 দিন সময় দিয়ে দেব, 2 দিনে আপনারা আপনাদের জন্য রান্নার লোক খুঁজে নিন আর ওকে দিয়ে রান্না করান। তাছাড়া আরেকটা কাজও আপনারা করতে পারেন, আপনাদের যে ওই নতুন বউ এসেছে না, ওর হাতে পায়ে ধরে একবার দেখুন, ও যদি মেনে নেয় তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমার বউকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তোমরা রান্নাঘর নিয়ে তখন থেকে তর্ক করে যাচ্ছ। একদম ঠিক বলেছো তুমি পল্টু দাদা, এত বড় দুর্ঘটনা ঘটে গেল, তুমি এইভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো? যাও পুলিশে কমপ্লেন করো। এটা ফ্যামিলি ম্যাটার, সম্মানের ব্যাপার, পুলিশে গিয়ে কমপ্লেন করে দেবো আমি? পল্টু দাদা, না 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 না, একদম না। ওই কি জানো তো, তোমার নতুন বউ বাইরে গেছে, কে জানে হয়তো রাস্তা ভুলে গেছে। মা বলো না, এবার আমি কি করব? পল্টু, আমার মাথাতেও কিছু আসছে না রে। বৌমা নিজের ফোনটা কেন বন্ধ করে রেখেছে? আপনারা এটা বুঝতেই পারছেন না যে ও আপনাদের সঙ্গে কথা বলতেই চাইছে না, আপনাদেরকে জানাতেই চাইছে না যে ও কোথায় গেছে, সেই জন্যই তো ও ফোনটা সুইচ অফ করেছে। আরে ওই তো তোমাদের নতুন বৌমা। আরে এসো এসো, তুমি অনেক দিন বাঁচবে। কি হয়েছে? এখানে কোনো সভা চলছে নাকি? তুমি কোথায় গেছিলে পূজা? হ্যাঁ, কখন থেকে তোমাকে বারবার ফোন করছি আমি, ফোনও সুইচ অফ বলছে তোমার। চিন্তা করে করে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল, জানিস তুই? তোমরা আমাকে নিয়ে চিন্তা কেন করছিলে? আমি কি কোনো ছোট বাচ্চা নাকি? কিন্তু তুমি গিয়েছিলে কোথায়? হ্যাঁ, তুমি নতুন বউ, ফুলশয্যার দিনে একা একা বেরিয়ে গেলে। ওরে বাবারে, আমি তো জানতামই না যে এই বাড়িতে একবার ঢুকে গেলে বাইরে যাওয়া একদম অ্যালাউ নেই।
যদিও জানবই বা কি করে, তোমরা তো কেউ আমাকে এই বিষয়টা বলোইনি। আমি ভেবেছিলাম যে যাতে তোমাদের ঘুম নষ্ট না হয়, তাই আমার মায়ের সঙ্গে একবার দেখা করে আসি। তুমি চুপি চুপি একা একা মায়ের সঙ্গে দেখা করে চলে এলে। তুমি তো নিজের মায়ের সঙ্গে থাকো, তাই হয়তো তোমার সেই অনুভূতিটা নেই যে মায়ের থেকে আলাদা থাকার কি কষ্টটা হয়। আর যদি মায়ের সঙ্গে আমি দেখা করেও আসি, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে? এটা তো বিয়ের কোনো মন্ত্রতে লেখাও ছিল না। এসব কথাগুলো কি আর মন্ত্রের মধ্যে লেখা থাকে? এটা তো কোনো শাস্ত্রেও লেখা আছে বলে জানি না। এসব কি বলছিস তুই? আরে যখন এরকম কিছু আমি দেখিনি, তাহলে জানবো কি করে? আর তোমরাও তো কেউ বলনি আমাকে এইসব ব্যাপারে। আরে ব্যাস 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 ব্যাস, চলো যে যা নিজের কাজ করো। এই সমস্ত বেকার কথাবার্তা বলে না আমাদেরই লোকসান হবে, কোনো লাভ হবে না। চলো নিজের নিজের কাজে যাই আমরা। আমার অহনার সঙ্গে দেখা হয়েছিল, ওই আমি একই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তায় দেখা হয়েছে? কিন্তু তুমি কেন বাড়িতে বলে যাওনি যে তুমি কোথায় যাচ্ছ? আমার মনে হয়েছিল তোমরা সবাই ঘুম থেকে ওঠার আগে আমি চলে আসব। সারা জীবন সকাল সকাল উঠে আমার নিজের মায়ের মুখ দেখাটা হ্যাবিট হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পরে আমার কখনো জোকারের মুখ দেখার হ্যাবিট নেই না। আজকে সকালে আরেকটা ঘটনা ঘটেছে স্যার। স্যার আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম অফিস যাওয়ার জন্য। আর স্যার আমি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কাজ করি। সাইট ভিজিটের জন্য বেরিয়েছিলাম আর তারপর আমার অফিস যাওয়ার ছিল, তাই অটো খুঁজছিলাম। অটো খোঁজার জন্য হাঁটছিলাম, তখন শর্টকাট নেওয়ার জন্য আমি জগমোহন স্ট্রিটে ঢুকলাম। আর তখনই সেই গলিতে আমি ওই মেয়েটাকেও দেখলাম। এত সকালে? তাও বাড়ির একেবারে নতুন বউ? এক্স্যাক্টলি স্যার, আমারও সেটাই প্রশ্ন ছিল। এই তো গতকাল ওর রিসেপশন গেল আর আজকে সকাল সকাল ওর বাড়ির কাউকে কিছু না বলে ওই গলিতে চলে গেল। আমি ওর এই বিহেভিয়ারটা বুঝতে পারলাম না, তাই স্যার আমি ওর পিছু নিলাম। তারপর ওকে ফলো করতে করতে দেখলাম ও একটা লোকের সঙ্গে দেখা করলো আর কিছু একটা হাতে ওর দিচ্ছিল। দেখুন, কোনো পুরনো কেস হতে পারে, হয়তো কোনো বয়ফ্রেন্ডের চক্কর আছে। না না স্যার, আমিও তো সেটাই ভেবেছিলাম। ইনফ্যাক্ট আমি তো ওকে জিজ্ঞাসাও করলাম, তখন ও আমাকে এটাই বললো যে ওই লোকটা ওর এক্স বয়ফ্রেন্ড ছিল। কিন্তু স্যার জানি না কেন ওর এইসব বিহেভিয়ারে আমার খুব সন্দেহ হলো। আর আপনি বলুন স্যার, ওর 2 দিন হয়েছে বিয়ে হয়েছে, তার মধ্যে ওর এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে এই পাবলিক প্লেসে গিয়ে কথা কেন বলবে? সেটাও তো ভাবার বিষয়, তাই না স্যার? মনে আছে আপনারা ওকে জিজ্ঞেস করেছিলেন ও কম্পিউটার চালাতে পারে কিনা? তখন ও কি বলেছিল? যে ও কম্পিউটারের কিছুই জানে না। তাহলে ও ওই লোকটাকে কি দিচ্ছিল? আমার মনে হলো ওই লোকটাকে না কম্পিউটারের হার্ড ডিস্ক বা পেনড্রাইভ টাইপের দিল। দূরে ছিলাম বলে খুব একটা ভালো বুঝতে পারিনি, দেখতে পাইনি প্রপারলি, কিন্তু আমার ধারণা অনুযায়ী সেটাই মনে হলো স্যার। আর মনে আছে স্যার, যখন আপনি ওকে কম্পিউটারের ব্যাপারে জিজ্ঞেস করলেন তখন ও কিভাবে নার্ভাস হয়ে গেল? বুঝতে পারছি। স্যার আপনাদের কাছে এটা নিয়ে কি আগে থেকে কোনো ইনফরমেশন ছিল? আর যদি না থাকতো তাহলে কেনই বা আপনারা বাড়ি আসবেন? আমাদের কাছে ইনফরমেশন তো ছিল। আমরা ইনফো পেয়েছিলাম যে আমাদের দেশের বিরুদ্ধে কেউ স্পাইয়ের কাজ করছে, আর এখানের কোনো বাড়িকে সে নিজের শেল্টার করতে চাইছে। আর সেই স্পাই একজন মহিলা। সেই জন্যই আপনাদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তার কথা, ভাষা আর আচরণ দেখে আমাদের মনে হয়েছিল যে আমরা ভুল জায়গায় এসেছি। একটা কথা বলবো স্যার, ও যে কায়দায় আপনাদের সাথে কথা বললো ও কিন্তু এভাবে কথা বলে না স্যার। সেটা শুধু আপনাদের সামনেই ওইভাবে বলেছিল। আপনারা চলে যাওয়ার পরে যখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে ও এরকম বিহারি ডায়ালেক্টে কেন কথা বললো, তখন ও বললো ও নাকি বিহারে জন্মেছিল আর ভয় পেয়ে গেলে ওই ভাষায় কথা বলে। আর আমার সম্পূর্ণ সন্দেহ স্যার ও কিন্তু ইচ্ছে করে আপনাদের সামনে এভাবে বলেছে যাতে আপনারা ওকে ধরতে না পারেন। আর তারপর যখন আপনি ওর মায়ের সঙ্গে কথা বললেন তখন ওর মাও কেমন অ্যাবনর্মাল বিহেভ করছিল স্যার। আই সি। আপনি যা বলছেন আমি সেটা সিরিয়াসলি চেক করব। ওপর থেকে আমাদের ওপর প্রচুর প্রেশার যে এই মেয়েটিকে যে কোনো ভাবে হোক আমাদের ধরতেই হবে। এখন এই মেয়েটি সেই মেয়েটি কিনা সেটা আমরা দেখছি, কিন্তু কোনো ডকুমেন্ট ছাড়া, প্রুফ ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। আর প্রত্যেকবারই এরা নিজেদের ভুল পাল্টে নেয় আর তাদের চেনা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। কিন্তু বারবার তা হয় না। হয়তো এ দেশের বিরুদ্ধে কাজ করছে না, মানে
বাইরের দেশের ইনফরমেশন আমাদের দেশকেই দিচ্ছে। কখনো কখনো কমিউনিকেশন গ্যাপের জন্য আমরা জানতে পারি না সেটা। যাকে মেয়েটাকে এনকোয়ারি করার প্রসেস চলছে। মেয়েটার নাম কি? স্যার আপনাদের কাছে কি কোনো নাম এসেছে? ম্যাডাম, সেটা আপনাকে আমি বলতে পারবো না। আর তাছাড়া এরা নিজেদের আসল নাম কখনো ব্যবহার করে না। আপনাদের বাড়িতে যে মেয়েটি রয়েছে তার নাম কি? পূজারিনী। কি বললে তুমি? আমি যেটা বলেছি সেটা আমি আবারও বলতে পারি। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমার সবসময় নিজের মায়ের মুখ দেখার হ্যাবিট আছে। কখনো তোমার মতো এইরকম কারোর মুখ দেখিনি আমি। তোমার কি মনে হয় যে তোমাকে দেখতে এতটাই সুন্দর তাই সকাল সকাল তোমাকে দেখলেই আমার দিন ভালো হয়ে যাবে? যদি তুমি সেটা ভেবে থাকো সেটা কখনোই হবে না। তাই ভাবলাম যে আজকের দিনটা যাতে ভালো যায় তার আগে নিজের মাকে দেখে চলে আসি। দিদি এই কথাটা শুনেছো তো? ওই কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে যখন পিঠে পড়ে তখন খুব লাগে। ভুলে গেছেন মা কি কি করেছেন আমার সাথে? জানেন? মনে করিয়ে দেব? আমি বোকা, আমার চাল চলন ঠিক নয়, আমি ঠিক করে কারোর সাথে কথা বলতে পারি না, সমাজে নাকি আমাকে বের করা যায় না, এইসব বলতেন না আপনি? আপনার এই যে নতুন বৌমাটি না, এই কথাগুলোই হুবহু আপনার ছেলেকে বলছে, তাও সবার সামনে। এবার কেমন লাগছে? মা, আপনি আর বলতে পারবেন না যে এই কথাগুলো বলার আমার অধিকার নেই। কারণ জানেন আপনি, এই বাড়িতে থাকতে থাকতে না আমি আমার অধিকার আদায় করে নিয়েছি। আর তুমি পূজারিনী, ঠিকঠাকই মনে হয় তোমাকে। আর আমি বুঝতে পারছি সকালবেলা উঠে যদি কোনো অপদার্থকে চোখের সামনে দেখতে হয় তাহলে দিনটা তো খুবই খারাপ হয়ে যায়। আমারও তাই হতো যখন আমি তোমার জায়গায় ছিলাম। কিন্তু জানো, যেদিন আমি ওর হাত থেকে ছুটি পেলাম না, সেদিন থেকে আমি সত্যিই খুব আরামে আছি। আমার তো মনে হচ্ছে আমি যেন স্বপ্নের জগতে রয়েছি, এমন ভাবে উঠছি। চুপ! গলা নামিয়ে। কতবার বলতে হবে তোমাকে যে তুমি আমার সঙ্গে গলা উঁচু করে কথা বলতে পারো না? তোমার চিৎকারে আমার একটুও কিচ্ছু আসে যায় না। তুমি কি নিজেকে রাজপুত্র ভাবো? আমি বলি কি, একবার যাও গিয়ে আয়নায় মুখটা দেখো, তখন তুমি বুঝতে পারবে তোমার মনের এই যে নোংরা প্রতিচ্ছবিটা না, সেটা তোমার মুখে স্পষ্ট ফুটে উঠবে। আর সেই কারণেই যে তোমার নতুন বিয়ে করা বউ না, ও তোমার মুখটা না দেখে নিজের মায়ের মুখটা দেখতে পছন্দ করে, সেই কারণে গেছিল। যদি তোমার মাথায় একটু বুদ্ধি থাকতো না, তাহলে তুমি বুঝতে পারতে যে এই মেয়ে তোমাকে কতটা সম্মান করে। যাক, কে কি বোঝাবে তোমাকে। মামিমা, ছেড়ে দিন না, অনেক দেরি হয়ে গেছে আর আমাদের যাওয়া উচিত এবার। কারণ এদের সাথে সময় নষ্ট করে কোনো লাভ নেই। ঠিক বলেছো, চলো মেজবু, যাচ্ছি আমরা। পূজারিনী, তুমি আজকে যেটা করেছো না, সেটা কিন্তু একদম ঠিক করনি। আমি যেটা করি সেটা ঠিক নাকি ভুল সেই সিদ্ধান্তটাও আমি নিজেই নিই। আর সেই সিদ্ধান্ত আমার মাও নিজে কখনো নিতে পারেনি। তাই আমিও এটা চাই না যে তুমি আমার কোনো বিষয় নাক গলাও। আমি কিন্তু এইসব কথা তোমাকে আগেই বলে নিয়েছিলাম যে কিছু বিষয় আছে যেগুলো কিন্তু তোমাকে মেনে নিতে হবে, আর এটা হলো সেই সব বিষয়ের মধ্যে সবচেয়ে বড় ব্যাপার। আমি তোমার কাজে কখনোই নাক গলাই না, তাই আমিও চাই না যে তুমিও আমার কাজে নাক গলাও। আর হ্যাঁ, নিজের মায়ের সঙ্গে দেখা করতে যাওয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাজ। কিন্তু পূজা, তুমি তো আমাকে বলতে পারতে, তাই না? আমি তোমায় গিয়ে ড্রপ করে আসতাম। কেন? আমি কি ল্যাংড়া নাকি? আমার হাত পা কাজ করে না নাকি? যদি তুমি সব জায়গায় একা যেতে পারো তাহলে আমি কেন যেতে পারি না বলো?
আপনি যে ইনফরমেশন দিলেন তা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। যা সব কথা শুনলাম তার মধ্যে যদি একটাও সত্যি হয়ে যায় তাতে তো আমাদের পরিবারেরই ক্ষতি, তাই না? যদি বাস্তবে এ সেই মেয়েটি হয় যাকে আমরা খুঁজছি তাহলে বিপদ আছে। ওর কাছে গানও থাকতে পারে। কি? আমরা যে নামটা পেয়েছি এ নামটা সেটা নয়। হতে পারে যে এই নামে অনেক ডকুমেন্টস আর আইডেন্টিটি আছে, এগুলো এরা খুব সহজেই হ্যান্ডেল করে নেয়। দেখুন ম্যাডাম, শুধু নামের ওপর ভিত্তি করে আমরা কিচ্ছু প্রমাণ করতে পারবো না, কিন্তু নাম ম্যাচ করছে না তার মানে কিন্তু এই নয় যে আমরা নজরদারি রাখবো না। যাকে আপনি যে ইনফরমেশন দিলেন তা আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট। ভবিষ্যতে জিজ্ঞাসাবাদ করতে আমাদের খুবই কাজে লাগবে। ও তো টেনশনের চোটে একদম পুরো ঘাবড়ে গেছে। না স্যার, ব্যাপারটা এখানে ভয় আর টেনশনের নয়, ওর বিহেভিয়ারটাই কেমন অদ্ভুত মনে হচ্ছে স্যার। আমরা এমনিতেও সহজ সরল মিডল ক্লাস ফ্যামিলির মানুষ। এখন স্যার যে সমস্ত কথা বললেন তার মধ্যে যদি একটাও সত্যি হয় তাতে তো আমার পরিবারেরই ক্ষতি, তাই না? দেখুন ম্যাডাম, যদি এর সত্যি সেই মেয়ে হয় যাকে আমরা খুঁজছি তাহলে বিপদ তো আছেই। আমার আর আপনার স্ত্রীর সাথে শুধু কাজের সম্পর্ক। আজ আমরা এখানেও একটা কাজেই এসেছি। কিসের কাজ বলুন? চুপ করে দাঁড়িয়ে আছেন কেন বলুন? অর্জুন, খবরদার! স্যারের গায়ে যদি একটাও আঁচড় লাগে না তো আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আজ থেকে একজন সিভিল ড্রেসে ওর ওপর নজর রাখবে। তবে ম্যাডাম, একটা কথা মনে রাখবেন, এরা কিন্তু খুব অ্যালার্ট হয়। একটু সন্দেহ হলেই একেবারে হাওয়া হয়ে যায়। এ সেই সুযোগটা একেবারেই যেন না পায়। পুরো প্রুফ, ডকুমেন্ট আর ইনফরমেশনের সাথে ওকে ধরতে হবে। হ্যাঁ স্যার, আপনি প্লিজ দেখুন একটু। খুবই ভয় করছে আমার। বাড়ির সকলের সেফটি জড়িয়ে আছে এর মধ্যে। ওরা তো মারপিট করতেও জানে তাহলে, কারণ ওদের তো অনেক রকম ট্রেনিংও দেওয়া হয়। দেখুন, এরা ফাইট করা ছাড়াও আরো অনেক কিছু করতে পারে। এদের কাছে গানও থাকতে পারে। কি?